কোয়ার্টারের বাইরে গিয়ে যারা ফাংশন করতে চায় এবং একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে, এই স্বপ্ন যারা দেখে, তাদের সাথে এনসিপির একটা মিল হতে পারে। এনসিপি তার মানদণ্ড অন্যের মানদণ্ডে নিজে ফিট ইন করার জন্য কোনো রাজনীতি করে না। আমাদেরকে একটা সাংবিধানিক এবং আইনি ব্যাখ্যা নির্বাচন কমিশনকে প্রোভাইড করতে হবে। সে আসলে যা খুশি তাই করতে পারে না। সমন্বয়ক শুনলে এখন গালি দেয়, কিন্তু আসলে আমরা এরকম কোনো অভিজ্ঞতার মধ্য দিয়ে যাইনি। একজনের বাসায় ভোটের আগের দিন তার ভোটটা কেনার জন্য টাকা নিয়ে যাওয়া, এই কালচারটা থেকে আমরা বেরোতে চাই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এনসিপির সাথে জামায়াতের জোট হওয়ার সম্ভাবনা কতটুকু? আমরা নির্বাচনকে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক উপায় এটা আমরা মনে করি না। আমরা মনে করি গণতন্ত্র উত্তরণের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা থেকে আমরা নির্বাচন এবং ভোট দেওয়া থেকে আমরা বিচ্যুত থেকেছি প্রায় 15 বছর। তো এটা গুরুত্বপূর্ণ বটে, কিন্তু গণতন্ত্রের উত্তরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়টা কি আপনাদের দৃষ্টিভঙ্গিতে? আমার কাছে মনে হয় যে আপনি পুরো দেশে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় কাঠামোকে কতটুকু জাস্টিস করতে পারছেন, আপনার বিচার বিভাগ কতটুকু স্বাধীন, আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলো কিভাবে ওয়ার্ক করছে, সেটা কি আপনার নাগরিক বান্ধব কিনা, সেই বিষয়গুলো অনেক বেশি জরুরি। নির্বাচন তথাকথিত যেভাবে নির্বাচন এখন দেখেন যে আমরা নির্বাচনের ক্ষেত্রে তো আমরা কখনো সময় তারিখ নিয়ে কখনো মানে অনীহা প্রকাশ করি নাই, কিন্তু আমরা মনে করি যে এনসিপি এমন একটি রাজনৈতিক দল হতে যাচ্ছে যার একটা বিপুল সম্ভাবনার জায়গা আছে, এবং মানুষের এই সম্ভাবনার জায়গা আমরা মানে অকালে বিনষ্ট হোক এরকম কোনো মানে ইচ্ছা আমাদের নাই, বরঞ্চ আমরা এটাকে আরও বাড়িয়ে দিতে চাই। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এনসিপি তার নিজস্ব সক্ষমতার জায়গা থেকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেইটা আমরা দেখতে পাচ্ছি যে সেটার একটা আগ্রহ আছে। এবং একই সাথে এমন যদি হয়, এটা একটা অপশন, আর একটা অপশন হতে পারে যে যারা আসলে নতুন ধরনের জোট গঠনে আগ্রহী এবং যারা আসলে পাওয়ারের ভাগ বাটোয়ারা, মানে রাষ্ট্র ক্ষমতায় কে কতটুকু স্টেক পাবে, এটার ভাগ বাটোয়ারার মধ্যে আসলে যারা ইনভলভ, তাদেরকে দিয়ে আসলে আপনি নতুন চিন্তা করতে পারবেন না। বরঞ্চ এই ভাগ বাটোয়ারার বাইরে গিয়ে যারা ফাংশন করতে চায় এবং একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে, এই স্বপ্ন যারা দেখে, তাদের সাথে এনসিপির একটা মিল হতে পারে। এবং এটা যারা আকাঙ্ক্ষা প্রকাশ করবেন বা আমাদের সাথে অলরেডি করছেন, তাদের সাথে মিলে হয়তো এনসিপি একটা রাজনৈতিক বা একটা নির্বাচনী জোট করতে পারে। কিন্তু মোটা দাগে এনসিপি তার স্বকীয়তা এবং যে স্বাতন্ত্র্য, সেইটাকে এইবার পরখ করে দেখতে চায়। তাহলে এবারে যদি আমরা ধরে নিই যে তাহলে এনসিপি বিএনপির সাথেও কোনো জোট করার সম্ভাবনা নেই। দেখেন, এই সম্ভাবনার বিষয়গুলো এভাবে বিএনপি, আপনি কি এটা শিওর যে বিএনপি কখনোই তার পরিবর্তনের আকাঙ্ক্ষা কখনোই দেখাবে না? এই বিষয়ে কি তাহলে আমরা শিওর? না না, আমি সেটা বলছি না, আমি বলছি যে আমি ওইটাই বললাম যে পরিবর্তনের আকাঙ্ক্ষা যেই দলগুলোর মধ্যে থাকবে, সেই দলগুলোর সাথে অবশ্যই এনসিপির একটা, আমাদের যেহেতু পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে, এই কমিটমেন্টে যারা আসবেন ভাগ বাটোয়ারা বাদ দিয়ে, তাদের সাথে অবশ্যই আমাদের নির্বাচনী জোট আমরা করতে পারে। যদি মানে তিনটা ভাগে ভাগ করি, একটা হলো জামাত বা তাদের অ্যালায়েন্স, আর একটা বিএনপি বা তাদের অ্যালায়েন্স, আর একটা হলো মধ্যবর্তী আর একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি তাদের একটা অ্যালায়েন্স। তো এই তিনটা ভাগের মধ্যে এনসিপি কোথায় কমফোর্ট ফিল করছে বলে আপনি কেন এইভাবে ভাবছেন যে এনসিপি কে কোথায় ফিট ইন করানো যায়? না, আপনি বলছি এনসিপি মানে আপনি যে রূপরেখার কথা বললেন, যে পরিবর্তনের কথা বললেন, যে মানদণ্ডগুলোর কথা বললেন, সেই মানদণ্ড অনুযায়ী এই তিনটা ভাগের কোথায় এনসিপি কমফোর্ট ফিল করছে? না, এনসিপি তার মানদণ্ড অন্যের মানদণ্ডে নিজে ফিট ইন করার জন্য কোনো রাজনীতি করে না। এনসিপির রাজনীতি হচ্ছে, আমি আপনার মানদণ্ডের কথা বলেছি, আমাদের যদি যে মানদণ্ডটা আমি এতক্ষণ ধরে যা ব্যাখ্যা করলাম, যা বললাম, এটা তো আসলে আমাদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর প্যাটার্ন না। তাহলে তাদেরকে হয় এই প্যাটার্ন থেকে বেরিয়ে আসতে হবে, তা না হলে তো আসলে তার সাথে জোট করার যে সম্ভাবনা, সেটা কিভাবে তৈরি হবে? এনসিপি এককভাবে নির্বাচনে, আমি তো সেটাই বললাম যে আমাদের স্বকীয়তা, আমাদের স্বাতন্ত্র্য, আমাদের শক্তিমত্তা, একক শক্তিমত্তা কত, সেটা আসলে পরখ করে দেখার একটা সুযোগ এসেছে। এটা খেলায় হারানো ঠিক হবে না। তাহলে এই যে আপনারা যেহেতু স্বতন্ত্রভাবেও হয়তো ইলেকশন করতে পারেন, কিন্তু এখন পর্যন্ত নির্বাচনী প্রতীক নিয়ে আপনাদের একটা মানে জটিলতা রয়েছে। যেহেতু মোটামুটি আমরা জানতে পারছি যে এখন পর্যন্ত নির্বাচন কমিশন আপনারা যেটা চেয়েছেন শাপলা প্রতীক, সেটা দেবে না বা দেওয়া সম্ভব না বলেই তারা বলছেন। তো যদি কোনো কারণে শাপলা প্রতীক আপনারা না পান, সেক্ষেত্রে যদি কোনো কারণে না পান, সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা কী হবে?
প্রতীক না পেলে তো আসলে একটা দল অন্য কোনো প্রতীক নিয়ে যাবেন কিনা ইলেকশন? হ্যাঁ, অবশ্যই, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদেরকে একটা সাংবিধানিক এবং আইনি ব্যাখ্যা নির্বাচন কমিশনকে প্রোভাইড করতে হবে। এটা তার মানে তার একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সে আসলে যা খুশি তাই করতে পারে না। স্বেচ্ছাচারিতা করার জন্য তাদেরকে ওখানে বসানো হয় নাই, এবং গণঅভ্যুত্থান না আসলে তারা ওখানে বসতেও পারতেন না। এবং এক ধরনের মানে নির্বাচন কমিশনের সম্পর্কে বলতে গেলে তো আসলে অনেক কথা বলতে হয়, মানে সময় আছে কিনা বলবো। যেমন ধরেন যে নির্বাচন কমিশন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি আসলে কাজ হচ্ছে মানুষের জন্য তার সেবা দান করা। তাহলে জনমানুষ তার সেবাটা ওখানে গ্রহণ করবে, এবং রাজনৈতিক দলের মধ্যেও তো আসলে জনমানুষের একটা অংশ থাকে। তাহলে রাজনৈতিক দল হওয়ার কারণেই তো তাকে কোনো কিছু থেকে আসলে বঞ্চিত করা যায় না। যতবার নির্বাচন কমিশন শুধুমাত্র শাপলা প্রসঙ্গে যে কয়টা পয়েন্ট বলেছে, আমরা প্রত্যেকটা পয়েন্ট খণ্ডন করেছি, এবং এই খণ্ডনের পরে তারা একটা পর্যায়ে, আপনি এটাও দেখে থাকবেন, তারা বলেছেন যে সারেন্ডার করেছেন, যে তারা যুক্তি তর্ক ব্যাখ্যা এর মধ্যে ঢুকতে চান না। এটা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলতে পারে না। এটা বলা মাত্রই অপারগতা এবং অনীহা প্রকাশ করছে তার রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য। এবং এই পৃথিবীর অন্য কোনো সভ্য দেশ হলে এটা অত তার পথ খারিজ হয়ে যেত এবং সে এই কথা বলার পরে পদত্যাগ করতো। কিন্তু আমাদের দেশটা মানে নির্লজ্জ প্রশাসনের একটা দেশ, এবং এই কারণে আমাদের প্রশাসনিক যে কর্মকর্তা কর্মচারী আছেন তাদের কোনো জবাবদিহিতা নাই। এখন আমরা বলেছি যে যেই প্রতীকের লিস্টটা আমাদেরকে দেওয়া হয়েছে, আপনি অনেক দিন ধরে পলিটিক্যাল বিটে কাজ করেন এবং আপনি এই পড়াশোনা করেন এবং আপনি ওয়াকিবহাল সব কিছু সম্পর্কে, আপনি আমাকে একটা জিনিসের উত্তর একটু দেন যে এই যে লিস্টটা, একটা লিস্ট ভেসে বেড়াচ্ছে সব জায়গায়, এই লিস্টে দেখা যে প্রতীকগুলো, আমরা যে প্রতীকগুলো দেখতে পাচ্ছি, এই প্রতীকগুলো একটা রাজনৈতিক দলের জন্য, যে কোনো রাজনৈতিক দল, এনসিপি না, যে কোনো রাজনৈতিক দলের জন্য ভালো, বা এটা এই সিদ্ধান্তে কিভাবে পৌঁছালো নির্বাচন কমিশন? এটার কোনো উত্তর তাদের কাছ থেকে আমরা পাই নাই, এবং আমরা এটা প্রশ্নটা করেছিলাম। আমরা দেখেন, আমরা আমাদেরকে ছোট করে দেখা হয়, কিন্তু আমাদের রিসার্চ খুবই সাউন্ড। আমরা যে কোনো বিষয় সম্পর্কে খুবই সুনির্দিষ্ট এবং আইনি ব্যাখ্যা সহ আমরা মন্তব্য করি। এবং এটাও আপনি দেখেছেন যে একটা মামলাও ছিল, যে মামলায় বলা হয়েছিল যে ধানের শীষ মার্কা হিসেবে দেওয়া যাবে না, কিন্তু পরবর্তীতে ওই মামলায় হাইকোর্ট রুল করেছে যে ধানের শীষ এই প্রতীকগুলো থাকাতেও, মানে তারকা, ধানের শীষ, এগুলো প্রতীক হিসেবে ব্যবহার করাতে কোনো কনফিউশন জনমনে তৈরি হচ্ছে না। এটা মামলার রায় ছিল। তাই এটা এমন না যে এটা কিছুদিনের মধ্যে ঘটেছে, এটা অনেক পুরনো একটা মামলা, সেই সময় এই ব্যাপারগুলো সলভ। তাহলে আমাদেরকে কেন এই যে এটা হচ্ছে পিছিয়ে রাখা, এটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করা। এখন কিন্তু আমরা জাতীয় প্রতীকটা বাদ দিলেও আমাদের আরও অন্যান্য অনেকগুলো জাতীয় প্রতিষ্ঠানের লোগোতে সরাসরি শাপলাটা রয়েছে। অনেক মানে অলমোস্ট প্রায় সবগুলো জাতীয় প্রতিষ্ঠানের মধ্যে শাপলা রয়েছে। জাতীয় প্রতীকে ধানের শীষ, স্টার, আরও অনেক কিছু আছে, বাট ইয়েতে অন্যান্য অনেক মানে লোগোতেই আপনি দেখবেন যে শাপলা আছে। আমি আপনাকে একটু বলি যে বিমান বাহিনীর পুরো লোগোটা জুড়ে হচ্ছে ঈগল। আমাদের যে সুপ্রিম কোর্ট, সেটা পুরো লোগোটা শুধুমাত্র শাপলা, এই দাড়িপাল্লা যদি জামাত পেতে পারে এবার নির্বাচন করার জন্য, ঈগল যদি এবি পার্টি পেতে পারে, তাহলে, এবং অন্যান্য যে জাতীয় প্রতীকের অন্যান্য অংশ তো অন্যান্য দল পেয়েছি, আমি আর ওটা নিয়ে মন্তব্য করলাম না। যদি এটাই হয় যে একটা লোগোর মূল অংশ, তো আর্গুমেন্টের আপনার জায়গাটা হচ্ছে অন্যান্য, আপনি কিন্তু জাতীয় প্রতীকের কথা বলছেন না, আপনি বলছেন যে একটা লোগোর মূল অংশ যা, আপনি সেটা কেন দাবি করছেন? এটাই তো পয়েন্টটা, যে বিমান বাহিনীর লোগোর মূল অংশটাই হচ্ছে ঈগল। আর দাড়িপাল্লা এমনভাবে, মানে সুপ্রিম কোর্টের দাড়িপাল্লাটাই আসলে সুপ্রিম কোর্ট মিন করে। তাহলে কি এই যে যেমন এতক্ষণ ধরে আলাপ করার মধ্যে তো আমি বললাম যে জামাতের আসলে বিচার প্রক্রিয়া ডিলে করার এবং এটা থামিয়ে দেওয়ার এক ধরনের ইন্টেনশন আছে, তাহলে এতদিন ধরে যে বিচার প্রক্রিয়া চললো এবং পরবর্তীতে বিচার প্রক্রিয়া চলবে জামাতের লোগো সহ সুপ্রিম কোর্টে, সেটা আমরা কি তাহলে থামিয়ে দেবো, নাকি হচ্ছে জামাতকে আসলে দাড়িপাল্লা থেকে বঞ্চিত করতে হবে? আমি আপনার মানে অ্যান্সারটা পেয়েছি এবং ভালো অ্যান্সার দিয়েছেন আপনি। এইখানে আমি আরেকটা প্রশ্নটাও বলতে চাই, জুলাই সনদ স্বাক্ষর নিয়ে আপনাদের সুস্পষ্ট দাবিটা অত্যন্ত সুস্পষ্ট এবং বলিষ্ঠ। আপনি যেটা মানে কিছুক্ষণ আগে বললেন যে আপনাদের বক্তব্যগুলো সুস্পষ্ট। এখন যদি কোনো কারণে মানে সরকার আপনাদের দাবি মেনে নিতে ব্যর্থ হয় বা না পারে,
আপনারা যদি সে কারণে জুলাই সনদে স্বাক্ষর করতে না পারেন এবং ইলেকশন এভাবে যদি এগিয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কী হবে? আপনারা কি এই অবস্থায় ইলেকশনে যাবেন না ইলেকশন বয়কট করবেন? প্রথমত দেখেন, এই ধরনের মানে মন্তব্য কি আসলে কতটুকু আসলে রাজনীতির এগিয়ে যাওয়ার জন্য ভালো আমি এটা জানি না, কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমরা ঐকমত্য কমিশনে কিন্তু সকলেই খুব উদ্গ্রীব একটা মনোভাব নিয়ে গেছে যে, এবং একটা আগ্রহ যে পরিবর্তন হবে, এ ধরনের একটা আগ্রহের জায়গা ছিল। তাহলে সেই জায়গাটার থেকে আমরা এই জায়গায় এসে কিভাবে পৌঁছালাম যে একটা নির্বাচন হয়ে যাচ্ছে আর কারো কিছু করার নেই। একটা নির্বাচন কমিশন একটা অবৈধ অসাংবিধানিক একটা মানে পুরোপুরি কোনো ধরনের কোনো মানে কাজ করার কোনো নৈতিক অবস্থাই নেই এই নির্বাচন কমিশনটা। সেইটা নির্বাচন সংগঠিত করে ফেলছে এবং আমরা দেখলাম পুলিশ সংস্থার কোনো কিছুই হইলো না এবং একটা নির্বাচন হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে থেকে, কিন্তু আমরা আসলে এটার ব্যাপারে খুব উইলিং কেন হব এবং এই ব্যবস্থাটা রাখার ব্যাপারে এত উদ্গ্রীব কেন আমরা হব? আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো একটা ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম, সেটা যদি না হয় তাহলে তো আমাদের সকল রাজনৈতিক দল এবং সকলের দায়িত্ব হচ্ছে এটার সংগ্রামটা জারি রাখা। এবং আমাদের জায়গা থেকে কিন্তু আমরা এখনও আশাবাদী। আমরা মনে করি যে আমরা যে সংগ্রামটা করছি, আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকেও এক ধরনের মানে চেঞ্জেস আমাদের পক্ষ থেকে একটা ইনিশিয়েট করার চেষ্টা করছি, এটা কাজে লাগবে বলেই আমরা আশাবাদী। কিন্তু যদি এমন হয় যে পুরো গণঅভ্যুত্থানের সকল পক্ষকে ইগনোর করে, পাত্তা না দিয়ে একটা নির্বাচন করার জন্যই নির্বাচন এবং ক্ষমতার ভাগবটোয়ারা করার জন্য একটা নির্বাচনের মধ্য দিয়ে যেতে হয়, তাহলে তো আসলে বাংলাদেশের মানুষের জন্য এটা একটা দুঃখজনক অধ্যায় হয়ে থাকবে যে আমরা 3টা মানে অবৈধ নির্বাচনের পরে আমরা একটা নির্বাচন পেতে যাচ্ছিলাম, যেই নির্বাচনে হয়তো আমরা একটা আশা আকাঙ্ক্ষার নির্বাচনে হয়তো এটা হতো, আমাদের ইয়াং জেনারেশন এবার ভোট দিতে হয়তো যেত যদি পরিবর্তনটা হতো। আবারও আমার কাছে, আমি আপনাকে একটা বিষয় বলি, আমার কাছে মনে হচ্ছে এই পুরো প্রসেসটা, এই পুরো প্রকল্পটা, আমি একবার বলেছিলাম যে এটা একটা প্রকল্প আছে যে এটা ফাঁস হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যে এই যে পুরো প্রসেসটা করা হচ্ছে যে যেই নতুন জেনারেশনটা গণঅভ্যুত্থানের সক্রিয় শক্তি ছিল, এই পুরো জেনারেশনটাকে একটা হতাশ করার জন্য, অ্যাপলিটিক্যাল করার জন্য। কারণ এত পরিমাণ রাজনৈতিক মন্তব্য এবং মতামত সহ জনগোষ্ঠীকে ডিল করা বিদ্যমান রাজনৈতিক দলগুলোর জন্য অনেক কঠিন, পুরনো যারা তাদের জন্য অনেক কঠিন। কারণ এত মন্তব্য আসছে এবং হতাশ না হলে কিন্তু ওনারা মন্তব্য করতেই থাকবেন, ইয়াং জেনারেশন যারা, এবং তারা খুব পুঙ্খানুপুঙ্খ রূপে না জেনে আসলে ভোটটা দেবেন না। তাহলে এই ইয়াং জেনারেশনকে সন্তুষ্ট করা কিন্তু তাদের কম্য নয়। এখন সেই জায়গা থেকে যদি বলি যে এই যে পুরাতন যে রাজনৈতিক দল, তারা আসলে চাচ্ছেন যে পুরাতন স্ট্যাবলিশমেন্টটাই থাকুক, নতুন জেনারেশন যেটা আপকামিং যেটা এসছে সেটা আবার অ্যাপলিটিক্যাল, আই হেট পলিটিক্স, হতাশ, এটা দিয়ে কিচ্ছু হয় না এবং গণঅভ্যুত্থান আসলে শুধুই আমরা করছি, এরকম একটা হতাশায় নিমজ্জিত হয়ে যাক, এটার একটা আয়োজন চলছে। আমি মনে করি যে এটা মানে বিশেষত এই জায়গাটা আসলে কেউ নোটিস করছেন না। এবং আমি তো যেই সময়টা আসলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সেই সময় শেখ হাসিনার হাতেও এরকম একটা অপশন ছিল যে আমরা যখন 2008-এর পিলখানা হত্যাকাণ্ড হলো, তারপরে আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম এবং আমরা দেখলাম যে আই হেট পলিটিক্স, তখন আমরা পলিটিক্স করতে গেলে ছেলেপেলেদের আসলে মিছিলে নিয়ে আসা বা ওই যুক্তিটা বোঝানো খুব কষ্ট ছিল। তারা যুক্তিটা বুঝতো কিন্তু মিছিলে কখনো আসতো না। এখানে আপনি একটা কথা বলেছেন যে আপনাদের রিসার্চটা খুব শক্তিশালী এবং আপনারা মানে ছোট দল বা নতুন দল, ছোট দল বলবো না, নতুন দল, বাট আপনাদের বক্তব্যগুলো খুব সুস্পষ্ট। এখন এই যে জুলাই বিপ্লবের পরে এনসিপি বা যে বিপ্লবী যে জেনজি, তারা রাজনীতিতে নতুন কিছু শব্দ সামনে এনেছে অথবা পুরান কিছু পিছিয়ে পড়ে থাকা শব্দগুলোকে উপরে তুলে নিয়ে এসেছে, তার মধ্যে নতুন বন্দোবস্ত, সংস্কার এবং অন্যান্য। প্রশ্নটা হলো যে বাংলাদেশের যেহেতু ভোটের রাজনীতি, আপনারা ভোটে যাবেন, ভোটের রাজনীতি তো গ্রাম শহর নানা রকম এবং মানুষের চিন্তা ভাবনা, শিক্ষা ক্যাচ করার ক্ষমতা একরকম। একটা সময় আপনাদের এই যে আন্দোলনের সাথে ছিলেন মাহফুজ সাহেব, যিনি এখন তথ্য উপদেষ্টা, তিনি বলেছিলেন যে আমরা যে সমস্ত নতুন বন্দোবস্ত বা সংস্কার, এটা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারিনি বা এই শব্দগুলো সাধারণ মানুষ ওইভাবে বুঝতে পারেনি। তো আমার প্রশ্নটা আপনার কাছে যে আপনারা যেই সংস্কার বা যে সুন্দর মানে নতুন যে দর্শনের কথাগুলোর কথা বলছেন,
নতুন যে রাষ্ট্র কাঠামো বা রূপকল্পের কথা বলছেন, সেই রাষ্ট্র কাঠামো বা সেই রূপকল্প গ্রামের সাধারণ মানুষের কাছে, প্রত্যন্ত মানুষের কাছে কতটুকু পৌঁছেছে এবং কতটুকু গ্রহণযোগ্য হয়েছে? আমার কাছে মনে হয়েছে যে একটা একটা হচ্ছে আপনি যেই সময়টা অনুযায়ী মানে যতটুকু সময় লাগিয়ে একটা কাজ করেন সেই সময় এবং আপনার মানে আপনার যে আগ্রহ এবং মনোযোগ এটার উপরে নির্ভর করে যে ওই কাজের কার্যকারিতা কতটুকু। এখন আমরা পদযাত্রায় গিয়েছিলাম, আপনারা দেখেছেন পুরো 1 মাস ব্যাপী আমরা বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করার চেষ্টা করেছি, সবটা পারিনি, কিছু মিস আপ ঘটেছে। তো এই জেলাগুলো ঘুরে আসার অভিজ্ঞতা আমার খুব মানে অন্যরকম একটা অভিজ্ঞতা। এবং একই সাথে বলে রাখি যে একটা নতুন রাজনৈতিক দল তার একটা ওভারভিউ, পুরো বাংলাদেশের একটা ওভারভিউ, একটা মানে মোটা দাগের একটা ওভারভিউ, কিন্তু জামালপুরের সাথে পাবনার যে পার্থক্য, পাবনার সাথে পঞ্চগড়ের পার্থক্য, এটা মোটামুটি আমি একটা আন্দাজ করতে পারি। তো এইটা কিন্তু আমাদের রাজনৈতিক দল হিসেবে একটা অভিজ্ঞতার ঝুড়িতে এটা অ্যাড হয়েছে। কিন্তু একটা অভাবনীয় জিনিস আমরা দেখেছি। আমরা যেটা মনে করতাম ঢাকায় বসে যে আসলে এনসিপির নাম কেউ জানা না, তারপর হচ্ছে ছাত্রদেরকে অপছন্দ করে, আমাদেরকে এগুলো ঢাকায় বসে আমাদেরকে এগুলো জব করানো হয়েছে, যে আমাদেরকে বোঝানো হয়েছে যে সমন্বয়ক শুনলে এখন গালি দেয়। কিন্তু আসলে আমরা এরকম কোনো অভিজ্ঞতার মধ্য দিয়ে যাইনি। বরঞ্চ মানে কখনো কখনো এমন হয়েছে যে ধারণ ক্ষমতার অধিক একটা সমাবেশ করতে হয়েছে, ধারণ ক্ষমতার অধিক একটা মিছিল করতে হয়েছে। এই জিনিসটা আসলে এমন যদি হয় এমন, এবং আমি এটাও জানি যে অনেক রাজনৈতিক দলের তরুণ নেতারা আমাদের মিছিলে এসেছিলেন, আমাদের সাথে কথাও হয়েছে যে অন্যান্য রাজনৈতিক দলে যারা তরুণ নেতা তারা তো আসলে দলের বিপক্ষে গিয়ে অনেক সময় এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, দল অস্বীকার করছে যে না এটা আমাদের আন্দোলন না, তাদের অতটুকু গাছ তখন ছিল না। কিন্তু এই তরুণ নেতারা তখন রাস্তায় নেমেছে, এখন যাদের পিছনে মানে তাদের আহ্বানে নেমেছে তাদের সাথে কথা বলা এবং নতুন বাংলাদেশের স্বপ্নটা বলা, এবং তাদের রাজনৈতিক দলে আসলে তারা কিভাবে নিগৃহীত হচ্ছেন এই আলাপগুলো শুনেছি। এবং আমার কাছে মনে হয় যে তারপরে এই জেলার সফর শেষ হওয়ার পরে কিন্তু আমরা উপজেলা সফরও করেছি এবং উত্থান বৈঠক হচ্ছে, আপনি বিভিন্ন সময় শুনতে পাবেন। হয়তো সেটা ন্যাশনাল কাভারেজ পায় না, কিন্তু আমাদের এটা প্রয়োজন নেই। আমরা মনে করি যে হ্যাঁ কাভারেজ হলে ভালো, কিন্তু তারপরও আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আসলে নতুন বন্দোবস্তের আলাপটা করা, এবং সেটা তাদের ভাষায়, তারা যেই ভাষায় বুঝবেন। এবং এক একটা অঞ্চলের এক একটা সমস্যা থাকে। আমি ঢাকায় যখন বক্তৃতা করে কেউ, তখন হচ্ছে একটা মাস পিপলকে টার্গেট করে এই আলাপগুলো আসে, কিন্তু আপনি যখন একটা মানুষের বাসায় যাবেন, তার বাসায় কলসিতে পানি নাকি ফিল্টারে পানি, ওইটার উপরে ডিপেন্ড করবে যে আপনি তার সাথে কিভাবে কথা বলবেন। সো এই যে পার্থক্যগুলো, এটা আমরা মনে করি যে এটা আমাদের খুব রুট লেভেলে কাজ করার একটা উদ্যম আছে এবং আমাদের সেই প্রক্রিয়াটা একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা যাচ্ছি। কিন্তু আমরা আসলে এমন নয় যে ওই যে আমরা এটা মনে করি না যে একজনের বাসায় ভোটের আগের দিন তার ভোটটা কেনার জন্য টাকা নিয়ে যাওয়া, এই কালচারটা থেকে আমরা বেরোতে চাই। এটা কঠিন, এবং এমন হয় যে মাথায় হাত বুলায় বলবে, কাকিমা বলবে যে বাবা তোমাদেরকে ভোট দিব, কিন্তু আসলে ভোট দেবেন না। এই কালচারটা বাংলাদেশে আছে। আমরা ভোট নিয়ে এত মানে প্যারানয়েড না। আমরা যেটা চাই যে একটা সাস্টেনেবল একটা মৌলিক পরিবর্তন বাংলাদেশের, এটা রুট লেভেলে কাজ করতে 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 এই জিনিসটা একসময় হবে। তবে মেহেদী ভাই আপনি একটু খোঁজ করে দেখবেন যে একটা 7 মাস বয়সী একটা রাজনৈতিক দল আসলে এই যতটুকু আমরা অ্যাচিভ করেছি ততটুকু আসলে এটুকু ক্রেডিট আমরা প্রাপ্য, একটু ক্রেডিট আমরা প্রাপ্য যে আমরা এতটুকু আসতে পেরেছি। এবং আমাদের অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু যেতে হচ্ছে, সমস্ত ধরনের মিডিয়া ব্যাশিং, সমস্ত ধরনের বুদ্ধিজীবী ব্যাশিং এবং নানান ধরনের পলিটিক্যাল পার্টির আক্রমণ, খুবই মানে শ্লেষ করে কথাবার্তা, এই সব কিছু ফেস করেও ঐক্যমত্য কমিশনে তুচ্ছতাচ্ছিল্য করা, এই সব কিছু মিলিয়েও কিন্তু একটা পার্টি গ্রো করতেছে। এটা চোখের সামনে দেখাটাও বা এটার মধ্যে এক্সপিরিয়েন্স করাটাও তো দারুণ।